প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2024 সালের রায়মার্টিন প্রশ্নচিত্র, যেখানে তৃতীয় পর্যায়ে মূল্যায়ন অর্থাৎ থার্ড সামেটিভের জন্য যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 16 নম্বর 3-তে পেজ নম্বর 295, সেখানে গ্রুপ এ, বি এবং সি, সেখানে এই তিনটে গ্রুপের মধ্যে যে সমস্ত প্রশ্ন আছে আমরা সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করবো, অর্থাৎ এমসিকিউ, এসএকিউ টাইপ এবং 2 নম্বর প্রশ্ন মানে যে প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে, আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পড়ে নেবে। তো আজকে দেখো এখানে 3 নম্বর স্কুল, সেখানে কি বলা হয়েছে দেখো 3 নম্বর স্কুল। এখানে দেখো এখানে আছে কি ঘোড়াবাজার আইসিএসসি ইনস্টিটিউশন। তো এখানে দেখো গ্রুপ এর মধ্যে যে 13টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে। তো একের থেকে প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এ সুরক্ষিত 1 কেজি ভরের নীরের চোঙ নির্মিত হয় কি দ্বারা? তো এটা হবে পিটি প্লাস আইআর, তাহলে অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 2 কেজি ভরের ওপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড ত্বরণ উৎপন্ন করতে যে বলের প্রয়োজন তা হলো? তো এখানে হবে অপশান সি, অর্থাৎ 2 নিউটন। দেখো এটা তোমরা কিভাবে করবে, এই অঙ্কটা যদি আমরা করি, 2-এর দাগের অঙ্কটা, এফ ইকুয়ালস টু এম ইন্টু এ আমরা জানি। কী বলা হয়েছে? 2 কেজি ভরের উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে। তাহলে এটা হচ্ছে 2 কেজি ভর এবং এ এর মান কত? 1। তাহলে দেখো 2 × 2 নিউটন হবে আমাদের। তো এইভাবে এটা তোমরা করে নিতে পারবে। পরের প্রশ্ন কী বলা আছে? যে ধর্মের জন্য প্রবাহী তার পাশাপাশি অবস্থিত 2টি স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকে বলা হয়? কী বলা হয়? যে ধর্মের জন্য প্রবাহী তার পাশাপাশি অবস্থিত 2টি স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকে বলা হয়? এটা হবে সান্দ্রতা, অপশান এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলা হয়েছে এসআইতে গতিশক্তির একক হলো জুল। জলের আপেক্ষিক তাপের মান কত? এটা হবে 4200 জুল ইন্টু কেজি ইনভার্স ইন্টু কে ইনভার্স। পরের প্রশ্ন 6 থেকে বলা হয়েছে যে কম্পাঙ্কে তরঙ্গটি আমাদের কাছে শ্রুতিগ্রাহ্য নয় তা হলো? এখানে হবে অপশান ডি। তারপরের প্রশ্ন কি বলা হয়েছে? কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের কক্ষের ঠিক আগের কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা হলো কত? তো এখানে দেখো আমাদের সঠিক উত্তর হবে অপশান সি, 18টি। কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের কক্ষের ঠিক আগের কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা হলো 18টি। পরের প্রশ্ন বলা হয়েছে দেখো 18 গ্রাম জলে অণুর সংখ্যা হলো 18 গ্রাম জলে অণুর সংখ্যা হলো কতটা? তো এখানে হবে 6.022 ইন্টু 10⁻23, অর্থাৎ অপশান সি হবে তোমাদের এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলা আছে উষ্ণতা বৃদ্ধিতে কলিচুনের দ্রাব্যতা বৃদ্ধি পায়। সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ এর প্রকৃতি হলো ক্ষারধর্মী। একটি আলমিক লবণ হলো NaHSO4। কেরোসিন ও জলের মিশ্রণ পৃথক করা হয় যে পদ্ধতিতে তা হলো? এটা হবে সেপারেটরি ফানেল। পরের প্রশ্ন কী বলা আছে দেখো ব্লু বেবি সিনড্রোম রোগের সঙ্গে জড়িত, সেটা হলো এখানে অপশান সি, অর্থাৎ নাইট্রেট। তাহলে এই প্রশ্নগুলো উত্তর আমাদের হয়ে গেল এমসিকিউ টাইপ প্রশ্নগুলো। এর পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। পরে দেখো বলা হয়েছে কি গ্রুপ বি, সেখানে যে প্রশ্নগুলো আছে 23টা প্রশ্ন এখানে 1 নম্বর করে দেওয়া হয়েছে। নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন ভৌতরাশির একক কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার? সেটা হলো বল। পরের প্রশ্ন কি বলা আছে? কোনো বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? এটা হবে সাধারণ তুলা যন্ত্র। পরের প্রশ্ন, চাপের মাত্রীয় সংকেত লেখো। চাপের মাত্রীয় সংকেত হলো ml to the ml to the power -1 t to the power -2। তো তোমরা m এর মাথায় কিছু নেই, মানে এই m এখানে 1 m1 l to the power -1 t to the power -2। পরের প্রশ্ন বলা হয় সরল সময় লেখচিত্রের নতি কোন ভৌতরাশিকে প্রকাশ করে?
তো এটা হবে ত্বরণ। পরের প্রশ্ন অথবা দিয়েছিল সিজিএস পদ্ধতিতে অবাধে পতনশীল কোনো বস্তুর অভিকর্ষজ ত্বরণ কত? এটা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু সিজিএস বলা হয়েছে। শূন্যস্থান পূরণ করো। স্থিতিস্থাপক সীমার মধ্যে ড্যাশ বিকৃতির সমানুপাতিক। তো এটা হবে কি স্থিতিস্থাপক সীমার মধ্যে ড্যাশ বিকৃতির সমানুপাতিক, বল বিকৃতির সমানুপাতিক। পরের প্রশ্ন বলা আছে প্রযুক্ত বলের অভিমুখ ও বলের প্রয়োগ বিন্দুর সরণের অভিমুখ পরস্পর লম্ব হলে কৃতকার্যের পরিমাণ কত হবে? কৃতকার্যের পরিমাণ হবে 0। তারপরে প্রশ্ন বলা আছে সত্য অথবা মিথ্যা লেখো। সত্য বা মিথ্যা লেখো। অবাধে পতনশীল বস্তু যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। এটা হবে সত্য। 8 দাগের প্রশ্ন কী বলা আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 গ্রাম বরফকে গলিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 গ্রাম জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ লাগে কত জুল? তো এটা দেখো, এই প্রশ্নটা আমার ঠিক সঠিক মনে হচ্ছে না। তো যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো আমার মনে হয় কি সাধারণত 1 গ্রাম বরফ গলাতে 80 জুল তাপ লাগে। তো এটা মনে হবে, কারণ 1 গ্রাম বরফকে গলাতে 80 জুল তাপ লাগে এটা। তো এটা এখানে হতে পারে। তো আমার সঠিক মনে হচ্ছে না এটা, ওই জন্য আমি তোমাদেরকে উত্তর লেখাইনি। যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। পরের প্রশ্ন বলা আছে সিজিএস পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত? সিজিএস পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত? এটা হবে 4.2 জুল পার ক্যালোরি। পরের প্রশ্ন কি বলা আছে দেখো, 10 দাগের প্রশ্ন। সেখানে বলা আছে বাতাসে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, একটি সুরশলাকার কম্পাঙ্ক 300 হার্টজ হলে বাতাসে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত? তো দেখো এই অঙ্কটা তোমাদের কীভাবে করতে হবে। তো এখানে বলা আছে দেখো, আমরা জানি কি ল্যামডা ইকুয়ালস টু v/f, এবং সেখানে আমরা ভ্যালুগুলো বসাবো। আমাদের দেখো ল্যামডা আমাদের জানতে হবে কত, তরঙ্গ দৈর্ঘ্য কত। তো ল্যামডা এখানে থাকলো, ভি এর মান কত বলা হয়েছে 330 মিটার পার সেকেন্ড, এবং নিচে এফ এর মান কত 300 হার্টজ। তো এটা কাটাকুটি করলে আমাদের আসে কত, দেখো এটা আমাদের কাটাকুটি করলে 1.1 এরকম আসবে, এত মিটার। তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এত। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, অথবা দিয়ে প্রশ্ন ছিল শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কাকে বলে? শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কাকে বলে? 1 সেকেন্ডে যে তরঙ্গের সংখ্যা তাকে কম্পাঙ্ক বলে। 1 সেকেন্ডে তরঙ্গের যে সংখ্যা তাকে কম্পাঙ্ক বলা হয়। পরের প্রশ্ন কি বলা আছে, সাধারণ ঘরে কথা বললে প্রতিধ্বনি শোনা যায় না কেন? প্রতিধ্বনি শোনা যায় না কারণ ঘরের আকার ও সীমানার কারণে প্রতিধ্বনি তৈরি হওয়ার জন্য প্রয়োজনীয় সময় ব্যবধান যথেষ্ট দীর্ঘ নয়। প্রতিধ্বনি শোনা যায় না কারণ ঘরের আকার ও সীমানার কারণে প্রতিধ্বনি তৈরি হওয়ার জন্য প্রয়োজনীয় সময় ব্যবধান যথেষ্ট দীর্ঘ নয়। যে ন্যূনতম দূরত্ব লাগে আমাদের প্রতিধ্বনি তৈরি হতে, সেই দূরত্বটা সাধারণ ঘরের মধ্যে থাকে না, যে দেয়ালের মধ্যে সেই দূরত্বটা থাকে না, সেই জন্য আমাদের যে প্রতিধ্বনি সেটা শোনা যায় না। তো এটা তোমরা লিখবে যে প্রতিধ্বনি শোনা যায় না কারণ ঘরের আকার ও সীমানার কারণে প্রতিধ্বনি তৈরি হওয়ার জন্য প্রয়োজনীয় সময় ব্যবধান যথেষ্ট দীর্ঘ নয়, সে কারণে প্রতিধ্বনি শোনা যায় না সাধারণ ঘরে। পরের প্রশ্ন কি বলা আছে দেখো, এমন একটি মৌলের নাম লেখো যার পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান। এমন একটি মৌলের নাম লেখো যার পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা সমান, সেটা হলো হিলিয়াম। পরের প্রশ্ন অথবা দিয়েছিল কোনো পরমাণুতে কোন বল প্রোটন ও নিউট্রনকে একত্রে ধরে রাখে? এটা হলো কি নিউক্লিয়ার বল। পরের প্রশ্ন কি ছিল, Mg2+ আয়নের ইলেকট্রন বিন্যাস লেখো। Mg2+ আয়নের ইলেকট্রন বিন্যাস হলো, আমাদের টোটাল ইলেকট্রন কত হবে? এখানে 10টা হবে Mg2+ এর ক্ষেত্রে। তা সেহেতু 1s2 2s2 2p6।
এনটিপিতে 5.6 লিটার গ্যাসের অণুর সংখ্যা কত? এনটিপিতে 5.6 লিটার গ্যাসের অণুর সংখ্যা কত? সেটা হবে 1.68 ইন্টু 1.68 ইন্টু 10⁻23 সংখ্যক। কারণ কি, 1 মোল গ্যাসের আয়তন কত এনটিপিতে? দেখো এখানে আমরা এটা করে দিই। এনটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত? এনটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এনটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। যেহেতু 5.6 লিটার গ্যাসের কথা আমাদের জানতে চেয়েছে, তাহলে 5.6 লিটারের জন্য কত হবে? দেখো এখানে তোমরা কীভাবে করবে, এনটিপিতে 22.4 লিটার গ্যাসে 1 মোল সংখ্যা থাকে, এবং তাহলে দেখো 5.6 লিটারের কত হবে? 5.6 লিটার গ্যাসে কত থাকবে? 1 ইন্টু 5.6 ইন্টু এই 22.4, তাহলে এটা কাটাকুটি করলে 1/4 হয়। তাহলে 1 মোলে অণুর সংখ্যা কত? 6.02 ইন্টু 10⁻23। তাহলে 1/4 মোলে কত হবে? 4 দিয়ে ভাগ করতে হবে, করলে 1.68 ইন্টু 10⁻23 হবে। এটা হবে উত্তর। পরে প্রশ্ন বলো, শূন্যস্থান পূরণ করো। 1.1 গ্রাম CO2 সমান ড্যাশ গ্রাম অণু CO2। তো এটা হবে কত? 1.1 গ্রাম CO2 সমান ড্যাশ গ্রাম অণু CO2। এটা হবে 1 মোল গ্রাম অণু CO2। পরের প্রশ্ন কি বলা আছে এখানে দেখো, 16 দাগের প্রশ্ন। সেখানে বলা আছে ধোঁয়াতে বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশার নাম লেখো। তো এখানে আমি উত্তরটা করে দিই। উত্তরটা, ধোঁয়াতে বিস্তার মাধ্যম ধোঁয়াতে বিস্তার মাধ্যম হলো গ্যাস। ধোঁয়াতে বিস্তার মাধ্যম হলো গ্যাস, এবং বিস্তৃত দশা কি? এবং বিস্তৃত দশা হলো কোলয়েড মিশ্রণ। তাহলে এখানে এই প্রশ্নগুলো হয়ে গেল। তাহলে এরপরে গ্রুপ বি হয়ে গেল। গ্রুপ সিতে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। আচ্ছা, গ্রুপ বি হয়নি, এখানে কিছু প্রশ্ন বাকি আছে। দেখো বামস্তম্ভ ডানাস্তম্ভ মিলিয়ে দেখো, এখানে বামস্তম্ভ এদিকে ডানাস্তম্ভ আছে। সেখানে দেখো কি বলা আছে, এ উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রাব্যতা খুব কম পরিমাণে বাড়ে, সেটা হলো কি NaCl। তারপর দেখো বলয় পরীক্ষার সাহায্যে আমাদের হবে HNO3, বোধর্মী অক্সাইডের সাথে হবে Al2O3। এভাবে তোমরা বামস্তম্ভ ডানাস্তম্ভ মিলিয়ে নেবে। পরে প্রশ্ন কী ছিল, মিশ্রণের প্রকৃতির সাপেক্ষে পাতন ও আংশিক পাতনের মধ্যে প্রধান পার্থক্য লেখো। তো এটা তোমার পাতন এবং আংশিক পাতনের মধ্যে পার্থক্য লিখে দেবে। পাতনে এটা, আংশিক পাতনে এটা। পেট্রোলিয়াম পরিশোধনে অবশেষ রূপে কী কী পাওয়া যায় সেটাকে পেট্রোলিয়াম পরিশোধনের মাধ্যমে বিভিন্ন প্রকার তেল উৎপন্ন হয়, যার মধ্যে গ্যাস, পেট্রোল, ডিজেল, কেরোসিন ও ভারী তেল অন্তর্ভুক্ত থাকে। পানীয় জলে pH কত হওয়া উচিত? 6.5 থেকে 8.5 মধ্যে থাকা উচিত। অ্যাকচুয়ালি আমাদের প্রশাম দ্রবণ কাকে বলি? আমরা যখন pH এর মান 7 হয় তখন আমরা প্রশাম দ্রবণ বলি। পরের প্রশ্ন কী বলা হয়েছে, জলে কোন হ্যালোজেন মৌল যোগ করে জলকে জীবাণুমুক্ত করা হয়? ক্লোরিন যোগ করে জীবাণুমুক্ত করা হয়। অথবা দিয়ে প্রশ্ন ছিল ইউট্রোফিকেশন কি, সেটা লিখবে। ইউট্রোফিকেশন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি জলাশয়ে পুষ্টির অতিরিক্ত সঞ্চয় হয়, যেমন বিশেষ করে নাইট্রোজেন ও ফসফরাস, যা অতি দ্রুত শৈবালের বৃদ্ধি ঘটায়। এই শৈবালের অতিরিক্ত বৃদ্ধি জলাশয়ের অক্সিজেন স্তর কমিয়ে দেয়, যা জলজ প্রাণী ও উদ্ভিদের জীবনকে হুমকির মধ্যে ফেলে। তো এটা তোমরা লিখবে। এগুলো তাহলে হয়ে গেল। এবার গ্রুপ সি যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। গ্রুপ সি এর মধ্যে দেখো আমাদের টোটাল 15টা প্রশ্ন উত্তর করতে হয়, 2 নম্বর করে দেওয়া আছে, অর্থাৎ 30 নম্বর। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, সাধারণ তুলাযন্ত্রের সুবিদিতার সুবিদিতার দুটি শর্ত উল্লেখ করো। তো এই দুটো শর্ত তোমরা লিখবে। পরে দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র বিবৃত করো, অথবা বন্দুক থেকে গুলি ছুঁড়লে বন্দুক পিছন থেকে ধাক্কা খায় কেন সেটা লেখো। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র তোমরা লিখবে, একটি বস্তুর ওপর ক্রিয়াশীল বল F, তার ভর m এবং গতি পরিবর্তনের হার এটা হলো a, হারের গুণফলের সমান। অর্থাৎ তোমরা এভাবে লিখতে পারো যে একটি বস্তুর ওপর ক্রিয়াশীল মোট বল তার ভর এবং গতির পরিবর্তনের হারের গুণফলের সমান, অর্থাৎ F = m × a, যেখানে F হলো মোট বল, m হলো বস্তুর ভর এবং a হলো গতির পরিবর্তনের হার। এটা তো এভাবে তোমরা এর যে
ইকুয়েশন সেটা লিখবে। এই সূত্রটি বলের কারণে বস্তুর ত্বরণের সম্পর্ক বর্ণনা করে এবং এটি বলে দেয় যে একটি বস্তুর উপর ক্রিয়াশীল বল যত বেশি হবে তার ত্বরণ তত বেশি হবে যদি ভর একই থাকে। তোমরা এভাবে লিখতে পারো নিউটনের গতিসূত্রটা। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুটির ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। তারপরে দেখো প্রশ্ন ছিল কি, বন্দুকের পিছন দিকে ধাক্কা দেওয়া হয়, যে বন্দুক থেকে গুলি ছুঁড়লে বন্দুক পিছন দিকে ধাক্কা খায় কেন? বন্দুক থেকে গুলি ছুঁড়লে বন্দুক এবং গুলির মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া আইন বা ক্রিয়া প্রতিক্রিয়ার নিয়ম কাজ করে, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কাজ করে এবং গুলি বের হওয়ার জন্য বন্দুকের ওপর যে বল প্রয়োগ হয় তা সমান ও বিপরীত দিকের, এই কারণে বন্দুক পিছনের দিকে ধাক্কা খায়। 3 প্রশ্ন দেখো বলা আছে বার্নৌলির নীতিটি লেখো, সেটা লিখবে। বার্নৌলির নীতি অনুযায়ী একটি ধ্রুবায় তাপমাত্রার সঞ্চালিত তরল প্রবাহের গতি বৃদ্ধি পেলে তার চাপ হ্রাস পায় এবং চাপ বৃদ্ধি পেলে গতি হ্রাস পায়, অর্থাৎ তরল প্রবাহের মধ্যে মোট শক্তি ধ্রুবক থাকে। তো তোমরা বই থেকে এটা পেয়ে যাবে, সেখান থেকে লিখে নিও। এটা একটু টাইপিংয়ে কোনো সমস্যা হয়েছে, তো বই থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা লিখে নিও। বার্নৌলির নীতিটি সমস্ত বইতেই পাবে। তো পরের প্রশ্ন ছিল 4 দাগের প্রশ্নে বলা হয়েছে ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে দুটি পার্থক্য লেখো। ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে দুটি পার্থক্য লেখো। ঘনত্বের যে সংজ্ঞা সেটা তোমরা লিখবে এবং এখানে আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞা লিখবে। তাহলে একটা পার্থক্য হলো, এবং দ্বিতীয় ক্ষেত্রে লিখবে ঘনত্বের একক এবং আপেক্ষিক গুরুত্বের একক লিখবে। তাহলে এই পার্থক্য এখানে হয়ে যাবে। এরপরে যে প্রশ্ন ছিল অথবা দিয়ে একটি স্প্রিংয়ের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বৃদ্ধি করার জন্য 10⁻², এটা 10⁻² নিউটন বল প্রয়োজন হলে স্প্রিংটির বল ধ্রুবকের মান কত? তো এটা আমরা পরে পেজে আলোচনা করব। স্প্রিংটির বল ধ্রুবকের মান নির্ণয় করতে হবে আমাদের। দেখো দৈর্ঘ্য 2 সেন্টিমিটার মানে 0.02 মিটার বৃদ্ধি করার জন্য 10⁻² নিউটন বলের প্রয়োজন হলে স্প্রিংয়ের বল ধ্রুবক কে এর মান নির্ণয় করতে হবে। স্প্রিংয়ের বল ধ্রুবক কে এর মান নির্ণয় করতে হলে F = K ইন্টু ডেল্টা এক্স। এখানে এফ এর মান বলে দেওয়া আছে, ডেল্টা এক্স হচ্ছে কত 2 সেন্টিমিটার, সেটাকে আমরা মিটারে মানে ট্রান্সফার করব। তারপরে তাহলে কী হবে, কে এর যে ভ্যালু আমরা বার করতে পারবো এই সূত্রে বসাবো। কে = কী হয় এফ বাই ডেল্টা এক্স, সেখানে ভ্যালু বসানোর পরে 0.5 নিউটন পার মিটার আসবে। স্প্রিংয়ের বল ধ্রুবক কে হলো 0.5 নিউটন প্রতি মিটার বা নিউটন পার মিটার উত্তর হবে। পরের প্রশ্ন কী বলা আছে দেখো, বস্তুর উপর বল প্রযুক্ত হলেও কী কী অবস্থায় কার্য সম্পাদিত হয় না? তো এই দুটো ক্ষেত্রে কার্য সম্পাদিত হয় না। একটি বস্তুর ভর m এবং গতিশক্তি E প্রমাণ করো। বস্তুটির ভরবেগ p = √2mE। দেখো ভরবেগ p = mv, গতিশক্তি E হলো কি 12 mv², এবং এখান থেকে আমরা লিখতে পারি কি v² = 2E/m। এখানে তারপর দেখো তাই p² = এখানে যেটা ছিল p² = m² এবং v² লিখলাম সমান কী হবে, এখানে এই m² পড়ে থাকবে ইন্টু 2E/m বসাবো। কারণ দেখো এখানে এই যে v² = আমরা এটা জানি 2E/m বসালাম। তো এখানে একটা m আর এখানে একটা m কেটে গেলে শুধু পড়ে থাকে কি, এখানে আর একটা m পড়ে থাকে, অর্থাৎ 2m × E পড়ে থাকে এখানে। তাহলে এই যে স্কোয়ারটা তুলে দিলে কী হবে, রুট চলে আসবে 2m × E। তাহলে এভাবে তোমরা এটা মিলিয়ে নেবে। পরের প্রশ্ন দেখো শর্তসহ ক্যালোরিমিতির মূলনীতি লেখো, সেটা তোমরা এই অবধি লিখবে, হয়ে যাবে। তারপরে প্রশ্ন ছিল অথবা দিয়ে -10°C তাপমাত্রায় কিছু পরিমাণ বরফে তাপ প্রয়োগ করে 20°C তাপমাত্রা জলে পরিণত করা হলো। বিষয়টি লেখচিত্রের সাহায্যে দেখাও। তো এখানে ব্যাখ্যা দেওয়া আছে, এই প্রক্রিয়া দেওয়া আছে, লেখচিত্র দেওয়া আছে, তোমরা ডিটেলস এখান থেকে এগুলো পড়ে নেবে। পরের প্রশ্ন ছিল কি, তরঙ্গের গতিবেগ তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো। দেখো এগুলো এই স্প্লিনটাও ঠিক করে নেবে। পরের প্রশ্ন ছিল স্বামীজি শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শব্দের উৎস থেকে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত রাখতে হবে, সেটা আমাদের পুরো ক্যালকুলেশন এখানে দেওয়া আছে, পুরো ডিটেলস লেখা আছে। শব্দের গতি প্রতিধ্বনি শোনার জন্য সময়, দূরত্ব নির্ণয়, এগুলো দেওয়া আছে, তো তোমরা এখান থেকে এগুলো পড়ে নেবে। পরের প্রশ্ন ছিল কি, দেখো আইসোটোন কাকে বলে, উদাহরণ দাও। তো আইসোটোন কাকে বলে সংজ্ঞা লিখেছি এবং উদাহরণ এখানে দেওয়া আছে। পরের প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে পারমাণবিক গুরুত্ব ভগ্নাংশ হয় কেন, লিখবে তোমরা। 40°C তাপমাত্রা পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65 বলতে কী বোঝায়, সেটা তোমরা লিখবে। এবং সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার দুটি উপায় লেখো, তাপ বৃদ্ধি এবং চাপ প্রয়োগ, এ দুটো লিখে দেবে। পরের প্রশ্ন দেখো কী বলা আছে এখানে, অ্যালুমিনিয়াম চূর্ণের সঙ্গে NaOH দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণের সঙ্গে গাঢ় NaOH দ্রবণ মিশিয়ে উত্তপ্ত করলে কী ঘটবে, সমীকরণ সহ লেখো। তোমরা লিখবে 2Al + 6NaOH + 6H2O। তাহলে সেখানে 2Na3Al O3 + 3H2 উৎপন্ন হবে। অ্যালুমিনিয়াম চূর্ণ গাঢ় NaOH দ্রবণের সঙ্গে প্রতিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে।
পরের প্রশ্ন ছিল কোন ধরনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে আলাদা করার জন্য বিওজি ফানেল ব্যবহার করা হয় এবং একটি তরল জৈব দ্রাবকের উদাহরণ দাও, সেটা এখানে দেখা তোমরা লিখে নেবে। স্ফুটন পদ্ধতির সাহায্যে জলের অস্থায়ী ক্ষরতা কীভাবে দূর করা হয় তা সমীকরণ সহ লেখো, এখানে লেখা আছে এবং প্রক্রিয়ার বিস্তারিত লেখা আছে, অর্থাৎ বিক্রিয়া স্ফুটন প্রক্রিয়া, এটা তোমার মানিকলেও চলে, এই শুধু স্ফুটন প্রক্রিয়াটা লিখে দেবে, ফলাফল লেখার দরকার নেই, শুধুমাত্র স্ফুটন প্রক্রিয়াটা লিখবে তাহলেই হবে। তারপরে প্রশ্ন কী বলা আছে দেখো, পাতিত জলে কয়েক ফোঁটা লঘু H2SO4 যোগ করলে সেই জল মৃদু জল না খর জলের মতো আচরণ করে, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এখানে দেখো পাতিত জলে কয়েক ফোঁটা লঘু H2SO4 যোগ করলে সেই জল খর জল হিসেবে আচরণ করবে, কারণ কি সেই কারণ এখানে ডিটেলস দেওয়া আছে, তোমরা পড়ে নেবে, এখান থেকে ডিটেলসটা লিখে নেবে। তাহলে এখানে দেখো যে সমস্ত প্রশ্নগুলো ছিল আজকে আমরা 3 নম্বর স্কুলের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের সমস্ত প্রশ্ন আলোচনা করলাম গ্রুপ A, B এবং C এর তৃতীয় পর্যায়ের মূল্যায়নে। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেল যদি নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।